আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরনো বক্তব্য ভাইরাল, থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের চেয়ে বড় লীগ প্রেমিক হলো বিএনপি নেতারা। আমি মনে করি জামায়াতের আমিরকে ক্ষমা বিষয়ক উপদেষ্টা করা উচিত। ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ পায় আবার দ্বিতীয় স্বাধীনতা। ছাত্র জনতার অনুরোধে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হন। স্পষ্ট বোঝা যাচ্ছে ইউনূস সরকারকে চালাচ্ছে অদৃশ্য কোনো এক শক্তি। তাহলে কি আমরা শীঘ্রই হারাতে চলেছি আমাদের এই স্বাধীনতা? এখন তাহলে প্রশ্ন আসে, কেন হারাবো আমরা স্বাধীনতা 2.0? আর কারা এর পিছনে দায়ী? জামায়াত ইসলামী আমিরের বরাবর ক্ষমার উদারতা, বিএনপি নেতাদের আওয়ামী প্রেম, নাকি ইউনূস সরকারের ভিতরে থাকা কোনো অপশক্তি যে এখনো পতিত আওয়ামী লীগ এর পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে? এর সব কয়টি প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন আজকের এই প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় 2010 সালে বেগম জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে। 2.5 মিনিটের এই বক্তব্যে ডক্টর ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত। সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, তবে স্বদেশে তিনি যেভাবে নিগৃহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক। তার মেধাশ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে। সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে ভেঙে 19 টুকরো করার সুপারিশ করেছেন। আমরা এতে স্তম্ভিত। এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে। গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে ওই দিন খালেদা জিয়া আরও বলেছিলেন, ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নের এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। আমরা এর তীব্র বিরোধিতা করেছি। দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নিবে না। তিনি বলেছিলেন, একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা, ধ্বংস করা খুবই সহজ, কিন্তু এ ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ। গ্রামীণ ব্যাংকের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের যে অপচেষ্টা করেছে, আমরা এরও তীব্র বিরোধিতা করছি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে লুটতরাজ করে যে অবস্থায় নিয়ে গেছে সরকার, গ্রামীণ ব্যাংকেও একই অবস্থায় নিয়ে যেতে চায় কিনা প্রশ্ন রেখে বিএনপির চেয়ারপারসন বলেছিলেন, আমরা ডক্টর ইউনূসের সমর্থনেও গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছি। তিনি বলেছিলেন, জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানরা যেন দেশেও সম্মান পান, তা আমাদের নিশ্চিত করতে হবে। তা না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে। জানা যায়, বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে দীর্ঘ 1 যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন বিকালে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ডক্টর ইউনূস। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তা ফেসবুক পেজে শেয়ার করে পুরনো ভিডিওটি। 28 অক্টোবর 2006 সালের বায়তুল মোকাররম উত্তর গেইটে শান্তিপূর্ণ সভায় আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের সন্ত্রাসীরা নারকীয় তাণ্ডব চালায়। তারা জামায়াত ইসলামী 6 জন নেতাকে হত্যা করে এবং শত শত কর্মীকে নির্মমভাবে আহত করে। রাজপথে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার পর লাশের ওপর নৃত্যের ঘটনা দেশের মানুষ ভুলে না গেলেও জামায়াতের আমির কিন্তু সেই সব ভুলে আওয়ামী লীগের নির্যাতনকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন ফ্যাসিস্ট পতনের 1 মাসের মাথায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নেতৃত্বে বিগত 16 বছরে জামায়াতের 11 জন শীর্ষ নেতাকে জেল হাজতে রেখে নির্যাতন করে এবং পরে ফাঁসি দিয়ে হত্যা করে। আর এখন কিনা জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না,
কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। উনি যে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে বুঝিয়েছেন, এটা বুঝতে নিশ্চয়ই কারোর সমস্যা হবার কথা নয়। তার মানে খুনিকে পরিবারের সদস্য বলতে চান জামায়াতে আমির। 1996 সালে আওয়ামী লীগ এর বন্ধু ছিল কিন্তু এই জামায়াতে ইসলামী। তারা একসাথে জোট বেঁধে তত্ত্বাবধায়কের দাবিতে রাজপথে নেমেছিল। সেই পুরাতন বন্ধুত্বের কারণেই কিনা জামায়াতের আমির এখন আওয়ামী লীগের প্রশংসা করছেন। তা না হলে এত বছর অন্যায় অত্যাচার শিকার হওয়া একটা দলের আমির কেন আওয়ামী লীগকে ক্ষমা করতে চায়? যেখানে আপনি আপনার নেতা কর্মীদের হত্যার বিচার চাইবেন, তা না করে আপনি বলছেন ক্ষমার কথা। এটা রীতিমতো ওনার নিজের নেতা কর্মীদের সাথে অন্যায় করছেন। শুরু থেকে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতৃত্বের মধ্যে বিতর্ক চলে আসছে। ছাত্র নেতারা মনে করেন রাজনৈতিক দলগুলো 15 বছর আন্দোলন করেও যেখানে হাসিনাকে পতিত করতে পারেনি, কিন্তু ছাত্ররা পেরেছেন। অন্যদিকে বিএনপি সহ আন্দোলনকারী দলগুলোর দাবি, ধারাবাহিক আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে পতিত আওয়ামী লীগকে পতন করা সম্ভব হয়েছে। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের শেষ খুঁটি গেড়েছেন। এমনকি এটা বোঝাতে বিএনপি এর নেতা মির্জা আব্বাস বাবাদের আগে সন্তানদের না যেতে পরামর্শ দিয়েছেন। আবার তিনি বলেন অন্তর্বর্তী সরকার নাকি সংবিধান সংস্কারের এখতিয়ার রাখে না। একই সুরে বাঁশি বাজিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার মতে আওয়ামী লীগ নিষিদ্ধের নাকি দরকার নেই। রুহুল কবির রিজভীও মুজিবের ছবি নিয়ে বক্তব্য দিয়ে বেশ সাড়া পেয়েছেন জনসাধারণের কাছ থেকে। বিএনপির নেতাদের এত আওয়ামী প্রেম এবং মুজিব প্রেম, তবে এই স্বাধীনতা 2.0 এর ভিত্তি নাড়িয়ে দিতে যথেষ্ট। আওয়ামী লীগ আমলে এমন বিবর্ণ আইন শাসন ব্যবস্থা কায়েম করেছিল, মূর্তিমান আতঙ্ক। তারা যে দিক দিয়ে হাঁটতো, বিএনপি ও জামায়াতের কর্মীরা সেদিক দিয়ে হাঁটতে ভয় পেত। কর্মীরা ফিস ফিস করে কথা বলতো, নীরবে কথা বলতো। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এমনও হয়েছে যে বিএনপিকে কর্মী সভাও করতে দেওয়া হয়নি। ভাবা যায় কি দুর্বিষহ জীবন কাটিয়েছেন তারা। ধরুন আপনাকে আমি বিএনপি এবং জামায়াত ইসলামীর প্রধান বানিয়ে দিলাম। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে? আপনি নিশ্চিত বলবেন যে হ্যাঁ। তার সাথে এটাও বলবেন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা নাও হয়, তাহলে আওয়ামী লীগ যেন ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ যেন না পায়। আর রাজনীতি করতে চাইলেও আগে তাদের বিচারের মুখোমুখি হতে হবে, কারণ আওয়ামী লীগের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে। কিন্তু অবাক করার বিষয় হলো জামায়াত আর বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না। তাদের বিভিন্ন কথা শুনে আপনাদের মনে হতে পারে তারা তাদের পুনর্বাসন চাইছে। এবার আসি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ইউনূস সরকারের বিষয়ে। আপনারা যখন আমার প্রতিবেদন দেখছেন, তখন হয়তোবা কোনো ছাত্র বা শ্রমিক হাসপাতালে ব্যথা নিয়ে কাতরাচ্ছেন। জুলাই ও আগস্টের বেশিরভাগই এখনো চিকিৎসাধীন। জুলাই বিপ্লবে প্রায় 1500 ছাত্র জনতা নিহত হয়েছেন আর প্রায় 20,000 আহত হয়েছে। যেসব ছাত্র জনতার কাঁধে চেপে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, অথচ আপনারা দেখবেন ধানমন্ডি 32কে আদর্শ মনে করা লোকদের উপদেষ্টা পরিষদে নিচ্ছেন এই সরকার, যারা কিনা সকাল বিকাল 2 বেলা আওয়ামী বন্দনায় নিজেদের বুথ করে রাখত। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, এখনো হাসপাতালে অনেক ছাত্র জনতা কাতরাচ্ছে। অন্তর্বর্তী সরকারের লোকেরা কয়জন নিয়মিত তাদের দেখতে যান? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। বিতর্কিত যে 2 জন উপদেষ্টা বানানো হলো, তার মধ্যে একজন উপদেষ্টার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, যিনি বৈষম্য বিরোধী ছাত্রদের খুনের আসামি। তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ভূমিকা নেই, তাদের উপদেষ্টা করে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। আর একজন প্রকাশ্যে আওয়ামী লীগের জয়গান করতেন, তার অনেক প্রমাণ সোশ্যাল মিডিয়া ইউজাররা ইতোমধ্যে অনেকেই দেখেছেন। এই 2 উপদেষ্টাকে নিয়োগ দিয়ে আবু সাইদ ও মুগ্ধদের রক্তের সাথে অবমাননা করা হলো। আমরা সবাই আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার হবে একটি স্বচ্ছ কাচের বাক্সর মতন, যার ভিতরে কি চলছে তার সবটাই বাইরে থেকে যেন দেখা যাবে। কিন্তু তা কি হয়েছে? যেখানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের বাদ দিয়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনী পন্থীদের নিয়োগ করা হয়েছে। আমরা সাধারণ মানুষরা আগে থেকে জানতেই পারি না কারা হচ্ছেন উপদেষ্টা। মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস,
84 বছর বয়সে ইউনূস ছাত্রদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। তার চাপ কমানোর জন্য উপদেষ্টার বিশেষ সহযোগী হিসেবে নিয়োগ দেওয়া হয় মাহফুজ আলমকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।